ইরানের যে নতুন সুপ্রিম লিডার মানে মোস্তাফা খামেনি, ইনি কিন্তু ইলেক্ট হয়েছে প্রায় 3 দিনের কাছাকাছি হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তিনি কিন্তু একবারও পাবলিকের সামনে এসে কোনো ধরনের বক্তব্য বা স্পিচ দেয়নি। এবার এই নিয়ে কিন্তু অনেকের মধ্যে একটু সন্দেহর মতো কিছু কথা জেগে উঠেছে। বিশেষ করে এই যখন নিউ ইয়র্ক পোস্টের এই আর্টিকেলটা পাবলিশ হয়, এখানে বলা হয় যে নতুন যে ইরানিয়ান লিডার সে নাকি সম্ভবত আহত আছেন। এবং এটা শুধু এমনি এমনি তারা বলছে না, এটা ইসরায়েলি অফিসিয়ালসরাও বলছে। তাদের মতে যুদ্ধের একদম প্রথমের দিকে, মানে যেদিন খামিনি মেন যে সুপ্রিম লিডার ছিলেন, মানে আগের যে সুপ্রিম লিডার ছিলেন, সে যেদিনকে মারা গেলেন, সেই সময় নাকি খামেনির ছেলে মানে মোস্তাবাও ওইখানে ছিল এবং তখনই তিনি আহত হন। আর এই কারণে তিনি মেন সুপ্রিম লিডার মানে নতুন সুপ্রিম লিডার হওয়ার পরেও তিনি একবারও পাবলিকের কাছে কোনো ধরনের স্পিচ দিতে আসেননি। আর এটা হয়তো ঠিক হতেও পারে, আবার নাও হতে পারে। কেন ঠিক হতে পারে? কেননা এটা আশ্চর্য কোনো বিষয় নেই। ওই সময় তার সাথে সে থাকতেও পারে, কেননা যেদিনকে খামিনি মারা যান সেদিনকে কিন্তু তার সাথে টপ লেভেলের আরও অনেক অফিসিয়াল ওই রুমে ছিলেন এবং তারাও কিন্তু মারা গেছিলেন। এবার এটা ঠিক খবর নাও কেন হতে পারে, আমি কেন বলছি বলুন তো? কেননা এই মুহূর্তে আমেরিকা এবং ইসরায়েল দুজনে কিন্তু একদম কড়া নজর দিয়ে রেখেছে ইরানের প্রত্যেক কটা মুভমেন্টের ওপর। আর সেই সময় যদি নতুন সুপ্রিম লিডার মানে মোস্তাফা খামেনি যদি পাবলিকের সামনে কোনো ধরনের স্পিচ যদি দেয়, কেননা আমরা অলরেডি জানি ইসরায়েলের কিন্তু যে স্পাইরা আছে চারিদিকে কিন্তু এই মুহূর্তেও প্রেজেন্ট আছে। তাই মোস্তাফা এই রিস্কটা এখন নিতে পারে না, বিশেষ করে এখন যখন ইরান যেভাবে স্ট্র্যাটেজিক স্টেপগুলো নিচ্ছে আর আমেরিকাকে যেভাবে তারা প্রেসারে ফেলছে, ইরান এখন কোনো ধরনের ছোটোখাটো ভুল করতে পারে না। এবারে যুদ্ধের মধ্যে ভারতের জন্য কিন্তু একটা ছোট্ট ভালো খবরও আছে। এই খবরটা যেটা আমি এখন বলবো এটা একটু পুরনো খবর। আজকে যে ভিডিওটা আমি এখন বানাচ্ছি আজকে তো 11 তারিখ, কিন্তু এই খবরটা কিন্তু এসেছিল 3 দিন আগে, মানে ওই 9 তারিখের কাছাকাছি। আর ওই সময় জানা যাচ্ছিল যে ইরান বিভিন্ন জায়গায় যে অ্যামাজনের ডেটা সেন্টার এবং মাইক্রোসফটের যে ডেটা সেন্টারগুলো আছে সেখানে তারা হিট করেছিল, বিশেষ করে যেগুলো ভ্যারানে ছিল, কাতারে ছিল, এইসব জায়গাতে। এবার এর ফলে একটা কিন্তু ভীষণ বড় তাদের ডেটা লসের প্রবলেম দেখা দিয়েছিল। কেননা আমরা যদি এই তেল রিলেটেড যে আমরা দাম দেখতে পাচ্ছি বেড়ে যাচ্ছে, এইটা কিন্তু আর যাই হোক ভবিষ্যতে তারা এটাকে ফিক্স করতে পারে। মানে আমি বলতে চাইছি যে এ তেহরান, কাতার, সৌদি আরেবিয়া এসব জায়গায় যে অয়েল যে রিফাইনারি যে আছে, যে অয়েল যে স্টোরেজ আছে, সেখানে ইরান অ্যাটাক করলেও সেগুলো পরে তারা আবার বিল্ড করে নিতে পারবে। কেন? কেননা তারা ওই মুহূর্তে মানে তাদের দেশের মধ্যে তেলের সঞ্চয়ের পরিমাণ তো আছে। তাদেরকে শুধু ওই ইনফ্রাস্ট্রাকচার যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে ঠিক করতে হবে। কিন্তু ডেটা লস যদি একবার হয়ে যায়, যেটার ভয় এখানে খুবই বেশি দেখা যাচ্ছে, তাহলে কিন্তু সেই ডেটা লসে যদি ব্যাকআপ তাদের কাছে ভালো মতো না থাকে, তাহলে কিন্তু তাদের পক্ষে ভীষণই একটা প্রবলেম হয়ে যায়। আবার এটাও জানা যাচ্ছে যে ডেটা সেন্টারগুলো যেখানে তারা হিট করেছে সেটা কিন্তু কোনো আবার নর্মাল ডেটা সেন্টার ছিল না, মানে সেখানে শুধুমাত্র কিন্তু অ্যামাজন বা মাইক্রোসফটের দরকারি জিনিসপত্রই স্টোরেজ ছিল না, সেখানে নেটো, আমেরিকার ডিফেন্সের বিভিন্ন তথ্য সে ডেটা সেন্টারেও স্টোরেজ ছিল। এবার আমি এটা কেন বলছি, এটা ভারতের জন্য একটু ভালো খবর। জানা যাচ্ছে এরপর থেকে অ্যামাজন এবং মাইক্রোসফট দুজনেই বলেছে যে তাদের ডেটা সেন্টার ওখান থেকে সরিয়ে ডাইরেক্ট তারা ভারতে নিয়ে আসতে চাইছে। এবার আপনারা অলরেডি হয়তো জানেন যে সিঙ্গাপুরও কিন্তু প্রচুর পরিমাণে ডেটা সেন্টার আছে। আর বিশেষত বেশিরভাগ কিন্তু কোম্পানিরা সিঙ্গাপুরকে চুজ করে নেয়, কিন্তু এবার তারা কিন্তু সিঙ্গাপুরকে চুজ করেনি। হ্যাঁ, তাদের প্রথমে ভেবেছিল তারা সিঙ্গাপুরে যাবে, কিন্তু পরবর্তীকালে ভারতেই তারা তাদের ডেটা সেন্টারগুলোকে শিফট করার জন্য বলে দিয়েছে।
ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের এই ভিডিও আমি এখানেই সমাপ্ত করছি। আবার আমি ফিরে আসবো কোনো এক ইম্পর্টেন্ট জিওপলিটিক্যাল নিউজের সাথে। আপনারা যদি ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আপনাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো। আবার দেখা হচ্ছে পরের কোনো এক ইম্পর্টেন্ট জিওপলিটিক্যাল নিউজের সাথে।